জর্জিয়ায় বাড়ি ভাড়া নেওয়ার বা দেওয়ার যে নিয়মকানুন তা নিয়ে কিন্তু অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আজ আমরা জর্জিয়ার ল্যান্ডলর্ড টেনেন্ট হ্যান্ডবুকটা একটু নেড়েচেড়ে দেখব। চেষ্টা করব এর সবচেয়ে জরুরি আর কাজের তথ্যগুলো এক জায়গায় আনতে। ভাবা যেতে পারে আমরা একটা দরকারি নোটবুক বানাচ্ছি, বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনেরই কাজে লাগবে। ঠিক। তবে শুরুতেই একটা খুব জরুরি কথা বলে নেওয়া ভালো। এই হ্যান্ডবুকটা কিন্তু সাধারণ তথ্যের জন্য, রোজকার কিছু কমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখানে। এটা কোনোভাবেই প্রফেশনাল আইনি পরামর্শ নয়। আর আইন তো সময়ের সাথে বদলায়, তাই না? আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, জর্জিয়ায় কিন্তু বাড়িওয়ালা ভাড়াটিয়ার সমস্যা মেটানোর জন্য আলাদা কোনো সরকারি সংস্থা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বিরোধ দেখা দিলে শেষ পর্যন্ত আদালতেই যেতে হয়। ও আচ্ছা, তার মানে হ্যান্ডবুকটা একটা স্টার্টিং পয়েন্ট হিসাবে ভালো, কিন্তু সিরিয়াস কোনো ইস্যু হলে আইনজীবীর পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ। বেশ, তাহলে চলুন আমাদের এই নোটবুক তৈরির কাজটা শুরু করা যাক। প্রথম পাতাটা অবশ্যই ভাড়া চুক্তি বা লিজ নিয়ে হওয়া উচিত, কি বলেন? আচ্ছা, এই যে লিখিত চুক্তির কথা বলছেন, এটা কি সত্যি এতটা জরুরি? অনেকেই তো মুখে মুখেই সব ঠিকঠাক করে নেন। হ্যাঁ, মুখে মুখে করা যায়, আইনও তো বাধা নেই, কিন্তু লিখিত চুক্তি থাকাটা অনেক সেফ। কারণটা খুব সহজ। লিখিত চুক্তি সবকিছু একদম পরিষ্কার করে দেয়। ভাড়া কত, কবে দিতে হবে, কোনটা কার দায়িত্ব, এইসব। পরে যদি কোনো মতবিরোধ হয়, তখন এই কাগজটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তাই না? একটা ভালো লিজে কি থাকা উচিত তার একটা চেকলিস্ট আমরা আমাদের নোটবুকের জন্য বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সেটা খুব ভালো হয়। কি কি জিনিস? দেখুন, প্রথমেই তো লাগবে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার পুরো নাম, ঠিকানা। ভাড়ার যে প্রপার্টি সেটারও পুরো বিবরণ, ঠিকানা, ইউনিট নম্বর যদি থাকে। চুক্তির মেয়াদটা খুব জরুরি। কবে শুরু হচ্ছে, কবে শেষ। মাসিক ভাড়া কত, আর প্রতি মাসের কত তারিখের মধ্যে দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট বা জামানতের অঙ্কটা, আর সেটা কিভাবে ফেরত দেওয়া হবে তার শর্ত। তারপর ধরুন ইউটিলিটি বিল, কারেন্ট, জল, গ্যাস, এগুলো কে দেবে। বাড়ির কিছু নিয়মকানুন থাকে অনেক সময়, যেমন ধরুন পোষ্য রাখা যাবে কিনা, বা দেরি করে ভাড়া দিলে ফাইন কত। আর জরুরি মেরামতের দরকার হলে কার সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে করতে হবে। বাড়িওয়ালা কখন কিভাবে ভাড়ার জায়গায় ঢুকতে পারবেন সেটারও উল্লেখ থাকা ভালো। এই বিষয়গুলো পরিষ্কার থাকলে অনেক পরের ঝামেলা থেকে বাঁচা যায়। হ্যান্ডবুকে যেমন বলা আছে, ছোট ছোট বিষয়েও নজর দিন। তার মানে প্রতিটা লাইন খুঁটিয়ে পড়াটা মাস্ট। আচ্ছা, এমন কিছু কি আছে যা বাড়িওয়ালা চাইলেও লিজে ঢোকাতে পারেন না, লিখলেও সেটা বেআইনি বলে ধরা হবে? হ্যাঁ, অবশ্যই আছে। কিছু ক্লজ আছে যা আইনত বাতিল, মানে লিখলেও তার কোনো দাম নেই। যেমন ধরুন, বাড়িওয়ালা এটা লিখতে পারবেন না যে বাড়ি নিরাপদ আর বাসযোগ্য রাখার যে বেসিক দায়িত্ব সেটা তিনি নেবেন না। বা ধরুন, জর্জিয়ার যে সিকিউরিটি ডিপোজিটের আইন আছে সেটা তিনি মানবেন না, এটাও বলতে পারবেন না। আদালত ছাড়া ভাড়াটিয়াকে উচ্ছেদ করার অধিকার তার আছে, এমন কথাও লেখা যাবে না। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এমন শর্ত দেওয়া যাবে না যে শুধু ভাড়াটিয়া যদি চুক্তি ভাঙে তাহলে তাকে উকিলের ফি দিতে হবে, কিন্তু বাড়িওয়ালা ভাঙলে দেবেন না। একতরফা হওয়া চলবে না। এগুলো লেখা থাকলেও আইনত গ্রাহ্য হবে না। ও আচ্ছা, তার মানে চুক্তি পড়ার সময় এইগুলো একটু খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, চুক্তি সই করার ঠিক আগের মুহূর্তে আর কি বিষয় একটু মাথায় রাখা দরকার? ধরুন, ওই যে আবেদন ফি বা ব্যাকগ্রাউন্ড চেকের ব্যাপারগুলো। হ্যাঁ, ওগুলোও জরুরি। অনেক সময় আবেদন করার জন্য একটা ফি দিতে হয়। এটা সাধারণত অফেরতযোগ্য হয়, আবেদন পাশ না হলেও টাকাটা ফেরত পাওয়া যায় না। ব্যাকগ্রাউন্ড চেক করার অনুমতিও চাইতে পারে, আপনার ক্রেডিট রিপোর্ট, ক্রিমিনাল রেকর্ড, এগুলো দেখতে চাইতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কারো শুধু ক্রিমিনাল রেকর্ড আছে বলেই তাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করাটা কিন্তু বৈষম্যমূলক হতে পারে। যদি না তার অপরাধের ধরন, সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতদিন আগের ঘটনা, এই সব কিছু আলাদাভাবে বিবেচনা করা হয়। আর হ্যাঁ, আরেকটা বিশেষ বিষয়, যদি বাড়িটা গত 5 বছরে অন্তত 3 বার বন্যায় ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই ঝুঁকির কথাটাও কিন্তু বাড়িওয়ালাকে চুক্তি করার আগে ভাড়াটিয়াকে লিখিতভাবে জানাতে হবে। এটা বাধ্যতামূলক। বুঝেছি। বেশ জটিল কিন্তু জরুরি তথ্য। এবার একটু সিকিউরিটি ডিপোজিটের কথায় আসি। এটা তো প্রায় সব বাড়িওয়ালাই নিয়ে থাকেন। এর আসল উদ্দেশ্যটা কি আর নিয়মগুলো কি? একটু সহজ করে বলবেন? নিশ্চয়ই। সিকিউরিটি ডিপোজিটের মূল আইডিয়াটা হলো বাড়িওয়ালার একটা সুরক্ষা।
যদি ভাড়াটিয়া ধরুন ভাড়া বাকি রেখে চলে যান বা বাড়ির কোনো ক্ষতি করে ফেলেন, তখন বাড়িওয়ালা ওই ডিপোজিটের টাকা থেকে সেটা পুষিয়ে নিতে পারেন। সাধারণত জর্জিয়াতে 2 মাসের ভাড়ার বেশি ডিপোজিট নেওয়া যায় না। আর যদি বাড়িওয়ালার 10টার বেশি ইউনিট থাকে অথবা তিনি কোনো ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে বাড়ি দেখাশোনা করান, তাহলে ওই ডিপোজিটের টাকাটা একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। এটাকে এসক্রো অ্যাকাউন্ট বলে। শুধু রাখলেই হবে না, ভাড়াটিয়াকে জানাতেও হবে টাকাটা কোন ব্যাংকে কোথায় রাখা আছে। বাড়ি বিক্রি হয়ে গেলে বা মালিকানা বদলালে নতুন মালিককে ওই টাকাটা ট্রান্সফার করতে হবে অথবা ভাড়াটিয়াকে ফেরত দিতে হবে। এটা কিন্তু মূলত ফেরতযোগ্য টাকাই। তবে হ্যাঁ, অনেক সময় পেড ডিপোজিট বা আবেদন ফি এগুলো অফেরতযোগ্য হতে পারে। আর ওই যে বাসায় ঢোকার আগে একটা ইন্সপেকশন বা সব চেক করে নেওয়ার ব্যাপার থাকে, সেটার গুরুত্ব কতখানি? ওহ, ওটা ভীষণ জরুরি। বিশেষ করে যদি বাড়িওয়ালার 10টার বেশি ইউনিট থাকে বা কোনো এজেন্ট দিয়ে কাজ করানো হয়। নিয়মটা হলো, বাড়িওয়ালা বাসায় আগে থেকে যদি কোনো ড্যামেজ বা সমস্যা থাকে তার একটা লিস্ট দেবেন। ভাড়াটিয়া সেই লিস্টটা দেখে নিজে সব মিলিয়ে নেবেন। যদি তার কিছু বলার থাকে বা লিস্টের সাথে না মেলে সেটা জানাবেন। তারপর দুজনেই সই করবেন ওই লিস্টে। এটা জরুরি কারণ ধরুন লিস্টে নেই এমন কোনো সমস্যা যদি পরে দেখা দেয়, সেটার দায় কিন্তু বাড়িওয়ালা নাও নিতে পারেন। যদি না অবশ্য সমস্যাটা এমন হয় যে বাড়িটা থাকার জন্য আর নিরাপদ থাকছে না। তাই ঢোকার আগে খুব ভালো করে সব দেখে নেওয়া উচিত। আর যদি বাড়িওয়ালা কোনো কিছু সারিয়ে দেওয়ার কথা দেন, সেটা লিখিতভাবে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের অনেক ঝামেলা এতে এড়ানো যায়। বেশ, তাহলে চুক্তি হলো, ইন্সপেকশন হলো, বাসায়ও ওঠা হলো। এবার আসা যাক ভাড়া থাকাকালীন সময়কার অধিকার আর দায়িত্বের কথায়। বাড়িওয়ালার দিক থেকে মূল দায়িত্বগুলো কি কি? বাড়িওয়ালার প্রধান এবং সবচেয়ে বড় দায়িত্ব হল বাড়িটাকে নিরাপদ এবং বাসযোগ্য অবস্থায় রাখা। এর মানে হল বাড়ির মূল কাঠামো, ইলেকট্রিক লাইন, গরম বা ঠান্ডা করার সিস্টেম যদি থাকে, জলের লাইন, প্লাম্বিং, এই বেসিক জিনিসগুলো ঠিকঠাক রাখতে হবে। তবে ধরুন ঢোকার সময় ইন্সপেকশনে কিছু ছোটখাটো সমস্যা চোখে পড়েছিল কিন্তু লিস্টে আসেনি, আর সেগুলো বাড়িটাকে অসুরক্ষিত করছে না, সেগুলো সারাতে কিন্তু বাড়িওয়ালা আইনত বাধ্য নন। সাধারণত কার্পেট পরিষ্কার করা বা ফ্রিজ, ওভেন এই জাতীয় অ্যাপ্লায়েন্স দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে না, যদি না তিনি নিজে থেকে ওগুলো সরবরাহ করে থাকেন এবং চুক্তিতে সেগুলোর রক্ষণাবেক্ষণের কথা লেখা থাকে। বুঝলাম। কিন্তু যদি এমন হয় যে বাড়িওয়ালা দরকারি মেরামত করছেন না, ধরুন ছাদ দিয়ে জল পড়ছে বা শীতকালে হিটিং কাজ করছে না, তখন ভাড়াটিয়ার কি করার আছে? এটা তো একটা খুব কমন সমস্যা। হ্যাঁ, এটা খুবই কমন আর বেশ জটিল একটা পরিস্থিতি। হ্যান্ডবুক অনুযায়ী ভাড়াটিয়ার হাতে কয়েকটা অপশন আছে, কিন্তু প্রত্যেকটাতেই খুব সাবধানে পা ফেলতে হবে। প্রথমত এবং সবচেয়ে জরুরি, সমস্যাটা নিয়ে বাড়িওয়ালাকে লিখিতভাবে জানাতে হবে, মানে চিঠি বা ইমেল করে। আর মেরামতের জন্য একটা যুক্তিসঙ্গত সময় দিতে হবে। দ্বিতীয়ত, যদি ওই সময়ের মধ্যে বাড়িওয়ালা কিছুই না করেন, তাহলে ভাড়াটিয়া আদালতে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারেন, মেরামতের আদেশ চেয়ে বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে। তৃতীয় একটা উপায় আছে, যেটাকে বলে রিপেয়ার অ্যান্ড ডিডাক্ট বা মেরামত করে ভাড়া কাটা। ও, এটা কিরকম? মানে ভাড়াটিয়া নিজে একজন যোগ্য লোক দিয়ে প্রয়োজনীয় মেরামতটা করিয়ে নিতে পারেন, আর সেই খরচটা পরের মাসের ভাড়া থেকে কেটে রাখতে পারেন। তবে এটা করার আগেও বাড়িওয়ালাকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি এটা করতে চলেছেন, আর অবশ্যই খরচের সব বিল, রসিদ যত্ন করে রাখতে হবে। এটার ঝুঁকি হলো বাড়িওয়ালা পরে ওই খরচটা নিয়ে বা মেরামতের আদৌ দরকার ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন বা আদালতে যেতে পারেন। আচ্ছা, আর কি উপায় আছে? স্থানীয় যে বিল্ডিং কোড বা হেলথ কোড দেখে সেই অফিসে অভিযোগ জানানো যেতে পারে। তারা এসে ইন্সপেকশন করতে পারে, বাড়িওয়ালাকে নোটিশ দিতে পারে। তবে এতে বাড়িওয়ালার সাথে সম্পর্কটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও মনে রাখতে হবে, এই ধরনের অভিযোগ জানানোর পর বাড়িওয়ালা যদি প্রতিশোধ হিসাবে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চান, সেটা কিন্তু বেআইনি। শেষ অপশনটা বেশ চরম। যদি মেরামতের অভাবে বাড়িটা থাকার একেবারে অযোগ্য হয়ে পড়ে, মানে কনস্ট্রাকটিভ ইভেকশন যাকে বলে, তখন ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিতে পারেন এবং আইনত ভাড়া দেওয়া বন্ধ করতে পারেন। কিন্তু এটা খুব রিস্কি। যদি পরে প্রমাণ হয় যে বাড়িটা অতটাও খারাপ অবস্থায় ছিল না, তাহলে কিন্তু ভাড়াটিয়া বাকি মেয়াদের পুরো ভাড়ার জন্য দায়ী হয়ে যেতে পারেন। বাপরে! তার মানে অনেকগুলো পথ খোলা থাকলেও
কোনোটাই সহজ নয়। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হ্যান্ডবুকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, বাড়িওয়ালা মেরামত না করলেও সাধারণত ভাড়াটিয়াকে ভাড়া কিন্তু দিয়ে যেতে হবে। ভাড়া বন্ধ করে দিলে সেটা নিজেই উচ্ছেদের একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা খুব জরুরি পয়েন্ট। ভাড়া বন্ধ করাটা আসলে সমাধান না। আচ্ছা, এবার অন্য কিছু বিষয়ে আসি। বাড়িওয়ালা কি যখন খুশি ভাড়া দেওয়া বাসায় ঢুকে পড়তে পারেন? না, সাধারণত পারেন না। চুক্তিতেই উল্লেখ থাকা উচিত বাড়িওয়ালা কখন বা কি নোটিশ দিয়ে ঢুকতে পারবেন। সাধারণত ২৪ ঘন্টা বা একটা যুক্তিসঙ্গত সময়ের নোটিশ দেওয়াই নিয়ম। অবশ্যই কোনো এমার্জেন্সি হলে, যেমন আগুন লাগলে বা জল ফেটে গেলে, তখন আলাদা কথা। আর ধরুন ভাড়াটিয়া যদি নিজের সেফটির জন্য তালা বদলাতে চান, বা ধরুন ফ্ল্যাটের একটা ঘর অন্য কাউকে সাবলেট দিতে চান। এইগুলো সাধারণত চুক্তির ওপর নির্ভর করে। তালা বদলাতে হলে প্রায় সবসময় বাড়িওয়ালার অনুমতি লাগে বা অন্তত তাকে একটা চাবি দিতে হয়। সাবলেট করার ক্ষেত্রেও একই ব্যাপার। চুক্তিতে যদি অনুমতি না থাকে তাহলে করা যাবে না। আর অনুমতি থাকলেও মূল ভাড়াটিয়াই কিন্তু সাবটেন্যান্টের সব কাজের জন্য, যেমন ভাড়া দেওয়া বা বাড়ির ক্ষতি করা, এগুলোর জন্য দায়ী থাকেন। একই কথা পোষা প্রাণী রাখা বা বাড়িতে অতিথি আসা বা ধরুন দেয়ালে একটা পেরেক পোতা বা রং করা, এই ছোটখাটো পরিবর্তনের ক্ষেত্রেও প্রযোজ্য। সব কিছুতেই আগে দেখে নিতে হবে চুক্তিতে কি লেখা আছে বা বাড়িওয়ালার অনুমতি নিতে হবে। বোঝা গেল, সবকিছুতেই ওই চুক্তিটাই আসল। আচ্ছা, এবার লিজ শেষ হওয়ার সময়ের কথায় আসি। যদি একটা নির্দিষ্ট মেয়াদের চুক্তি থাকে, ধরুন ১ বছরের, কিন্তু কেউ যদি তার আগেই চলে যেতে চায়, তখন কি হবে? দেখুন, নির্দিষ্ট মেয়াদের চুক্তি সাধারণত সময়ের আগে ভাঙা যায় না, যদি না চুক্তিতেই এরকম কোনো শর্ত থাকে যে নির্দিষ্ট জরিমানা দিয়ে চলে যাওয়া যাবে। অথবা কিছু বিশেষ আইনি কারণ যদি থাকে, যেমন ধরুন কেউ যদি সামরিক বাহিনীতে চাকরি করেন আর তার বদলির অর্ডার আসে, বা কেউ যদি ফ্যামিলি ভায়োলেন্সের শিকার হন আর তার কাছে কোর্টের প্রোটেকশন অর্ডার থাকে, সেক্ষেত্রে আইন অনুযায়ী সময়ের আগে লিজ শেষ করার সুযোগ আছে। কিন্তু এগুলো ছাড়া এমনিই যদি কেউ চুক্তি ভেঙে চলে যান, তাহলে তাকে জরিমানা দিতে হতে পারে, অথবা এমনকি বাকি পুরো মেয়াদের ভাড়াও দিতে হতে পারে। জর্জিয়াতে একটা বেশ কঠিন নিয়ম আছে এ ব্যাপারে। যদি ভাড়াটিয়া বিনা অনুমতিতে বা যথেষ্ট আইনি কারণ ছাড়া বাড়ি ছেড়ে দেন, তাহলে বাড়িওয়ালা কিন্তু নতুন ভাড়াটিয়া খোঁজার জন্য খুব বেশি চেষ্টা করতে আইনত বাধ্য নন। তিনি চাইলে খালি রেখেও আপনার থেকে বাকি ভাড়াটা দাবি করতে পারেন। ও, এটা তো বেশ কঠিন নিয়ম। আর যদি কোনো নির্দিষ্ট মেয়াদ না থাকে, যেটাকে আপনারা টেনেন্সি অ্যাট উইল বলছেন। হ্যাঁ, টেনেন্সি অ্যাট উইল হলে নিয়মটা অনেক সহজ। যদি বাড়িওয়ালা চান যে ভাড়াটিয়া চলে যাক, তাহলে তাকে ৬০ দিনের লিখিত নোটিশ দিতে হবে। আর যদি ভাড়াটিয়া নিজে চলে যেতে চান, তাহলে তাকে ৩০ দিনের লিখিত নোটিশ দিতে হবে বাড়িওয়ালাকে। ভাড়া বাড়াতে চাইলেও বাড়িওয়ালাকে ৬০ দিনের নোটিশ দিতে হয় এক্ষেত্রে। আচ্ছা, আর মেয়াদ শেষে যখন স্বাভাবিকভাবে চুক্তি শেষ হচ্ছে, তখন তো সিকিউরিটি ডিপোজিট ফেরত পাওয়ার পালা। সেটার প্রসেসটা কীরকম? হ্যাঁ, এখানেও কিন্তু বাড়ি ছাড়ার পর একটা ফাইনাল ইন্সপেকশন বা চেকিংয়ের ব্যাপার আছে, বিশেষ করে যদি বাড়িওয়ালার ১০টার বেশি ইউনিট থাকে বা এজেন্ট থাকে। নিয়ম হলো ভাড়াটিয়া বাড়ি খালি করে দেওয়ার ৩ দিনের মধ্যে বাড়িওয়ালা এসে সব দেখবেন এবং যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার একটা তালিকা বানাবেন, সাথে আনুমানিক খরচের হিসেব দেবেন। ভাড়াটিয়ার অধিকার আছে ওই তালিকাটা দেখার এবং বাড়ি ছাড়ার ৫ দিনের মধ্যে নিজে এসে সব দেখে ওই তালিকায় সই করার, বা যদি কোনো আপত্তি থাকে সেটা জানানোর। আপত্তি জানানোটা জরুরি কেন? জরুরি কারণ যদি আপনার মনে হয় যে ক্ষতিটা আপনি করেননি, বা ওটা আসলে সাধারণ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, অথবা খরচের হিসাবটা বেশি দেখানো হচ্ছে, তাহলে তখনই আপত্তিটা লিখিতভাবে জানানো উচিত। না হলে পরে মেনে নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হতে পারে। এবার আসি ডিপোজিট থেকে কি কি কারণে টাকা কাটা যেতে পারে। দেখুন, সাধারণ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি মানে নর্মাল ওয়্যার অ্যান্ড টেয়ার, যেমন ধরুন দেয়ালের রং একটু পুরনো হয়ে যাওয়া বা টার্পেট সামান্য দবে যাওয়া, এগুলোর জন্য টাকা কাটা যায় না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করা হয় বা অবহেলার কারণে কিছু ভাঙে বা নষ্ট হয়, যেমন ধরুন জানালায় ঢিল মেরে কাঁচ ভাঙা, পোষা প্রাণীর আঁচড়ে দরজা নষ্ট হওয়া, বা খুব বেশি ময়লা করে রেখে যাওয়া, এসবের জন্য টাকা কাটা যেতে পারে। এছাড়াও যদি ভাড়া বা অন্য কোনো ফি বাকি থাকে, ইউটিলিটি বিল বাকি থাকে, অথবা সময়ের আগে চুক্তি ভাঙার কারণে বাড়িওয়ালার যদি কোনো আর্থিক ক্ষতি হয়, সেটার জন্য ডিপোজিট থেকে টাকা কাটা যেতে পারে। তবে একটা কথা, মেরামতের খরচ হিসাব করার সময় কিন্তু জিনিসটার তখনকার যা ভ্যালু, সেটার উপর ভিত্তি করে করা উচিত।
একেবারে নতুন জিনিসের দাম ধরে নন। এটা একটা ফেয়ার পয়েন্ট। আচ্ছা, ডিপোজিট ফেরত দেওয়ার ফাইনাল ডেডলাইনটা কি? আর যদি বাড়িওয়ালা ঠিক সময়ে বা ঠিকঠাক কারণ ছাড়া টাকাটা আটকে রাখেন, তখন কি করার? নিয়ম হল চুক্তি শেষ হওয়া অথবা ভাড়াটিয়া বাড়ি খালি করে দেওয়া, এই দুটোর মধ্যে যেটা পরে হবে তার থেকে ৩০ দিনের মধ্যে বাড়িওয়ালাকে সিকিউরিটি ডিপোজিট ফেরত দিতে হবে। যদি তিনি কোনো টাকা কাটেন, তাহলে কেন কাটলেন, কোন খাতে কত খরচ হলো, তার একটা বিস্তারিত লিখিত তালিকাও ওই ৩০ দিনের মধ্যে দিতে হবে। এই টাকা বা তালিকাটা ভাড়াটিয়ার দেওয়ার শেষ ঠিকানা অনুযায়ী পাঠাতে হবে। আর যদি মনে হয় বাড়িওয়ালা অন্যায়ভাবে টাকাটা আটকে রেখেছেন বা অযৌক্তিক কারণ দেখাচ্ছেন, তাহলে ভাড়াটিয়া তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারেন। সেক্ষেত্রে পুরো টাকাটা ফেরত পাওয়া, তার ওপর সুদ, মামলার খরচ, এমনকি উকিলের ফি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বাড়িওয়ালার 10টার বেশি ইউনিট থাকে বা তিনি এজেন্ট ব্যবহার করেন আর প্রমাণ হয় যে তিনি জেনে শুনে অন্যায়ভাবে টাকা আটকে রেখেছেন, মানে এটা সরল ভুল নয়, তাহলে তাকে আটকানো টাকার ৩ গুণ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ৩ গুণ। বাহ, এটা তো বেশ কড়া নিয়ম। এবার তাহলে আসি সবচেয়ে সিরিয়াস এবং অনেকের কাছেই ভয়ের বিষয়, মানে উচ্ছেদ বা ডিসপোজেসরি প্রসেস। এটার একদম মূল কথাটা কি? একদম মূল কথাটা হলো, জর্জিয়াতে কোনো বাড়িওয়ালাই নিজে নিজে কাউকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। মানে তালা বদলে দেওয়া, ভাড়াটিয়ার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া বা কারেন্ট জলের লাইন কেটে দেওয়া, এগুলো সম্পূর্ণ বেআইনি। সেলফ হেল্প ইভিকশন বলে এটাকে, এবং এটা করা যাবে না। উচ্ছেদ করতে হলে বাড়িওয়ালাকে অবশ্যই আদালতের মাধ্যমেই এগোতে হবে। আর উচ্ছেদের কারণগুলো নির্দিষ্ট। সাধারণত ৩টে মূল কারণ থাকে। ১. ভাড়া না দেওয়া। ২. চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বাড়ি না ছাড়া। আর ৩. চুক্তির অন্য কোনো গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করা। বুঝলাম। তাহলে আদালতের মাধ্যমে যে প্রক্রিয়াটা হয় সেটা ঠিক কেমন? মানে স্টেপগুলো কি কি? খোল ছাড়ার দাবি, ডিমান্ড ফর পজেশন, মানে বাড়িওয়ালাকে প্রথমে ভাড়াটিয়াকে বলতে হবে যে আপনি বাড়িটা খালি করে দিন। এটা লিখিত বা মৌখিক হতে পারে, তবে লিখিতই ভালো। যদি ভাড়া না দেওয়ার কারণে উচ্ছেদ করতে চান, তাহলে আদালতে যাওয়ার অন্তত ৩ দিন আগে বাড়িওয়ালাকে বকেয়া ভাড়ার একটা লিখিত নোটিশ দিতে হবে। দ্বিতীয় ধাপ হল আদালতে আবেদন, ফাইল ডিসপোজেসরি অ্যাফিডেভিট। বাড়িওয়ালা স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে একটা হলফনামা দাখিল করবেন, যেখানে উচ্ছেদের কারণ, দাবির প্রমাণ, বকেয়া টাকার পরিমাণ এসব উল্লেখ থাকবে। তৃতীয় ধাপ, নোটিশ জারি, সার্ভিস। কোর্ট থেকে তখন শেরিফ বা মার্শাল এসে ভাড়াটিয়াকে উচ্ছেদের নোটিশটা দেবেন। এটা সাধারণত সরাসরি হাতে দেওয়া হয় বা বাড়িতে থাকা অন্য কোনো প্রাপ্তবয়স্ককে দেওয়া হয়। যদি কাউকে না পাওয়া যায়, তাহলে দরজায় নোটিশ লাগিয়ে দেওয়া হয় এবং একই সাথে প্রথম শ্রেণীর ডাকেও পাঠানো হয়। এটাকে বলে ট্যাক অ্যান্ড মেল। চতুর্থ ধাপ, এবং এটা ভাড়াটিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো ভাড়াটিয়ার জবাব। এটা কতটা জরুরি? এটা জীবন-মরণ প্রশ্ন। নোটিশ পাওয়ার পর ভাড়াটিয়াকে ৭ দিনের মধ্যে আদালতে গিয়ে একটা লিখিত জবাব দাখিল করতেই হবে। এই জবাবের মাধ্যমেই তিনি জানাতে পারেন কেন তাকে উচ্ছেদ করা উচিত নয়, তার আত্মপক্ষ সমর্থনের যুক্তি কী, বা বাড়িওয়ালার বিরুদ্ধে তার নিজের কোনো দাবি কাউন্টার ক্লেম আছে কিনা। যদি ভাড়া বকেয়া থাকার কারণে উচ্ছেদ হচ্ছে, তাহলে এই ৭ দিনের মধ্যে যদি ভাড়াটিয়া পুরো বকেয়া টাকা আর কোর্টের ফি জমা দিয়ে দেন, তাহলে কেসটা সেখানেই ডিসমিস হয়ে যেতে পারে। এটাকে বলে টেন্ডার ডিফেন্স। এটা ১২ মাসে একবার ব্যবহার করা যায়। কিন্তু যদি ৭ দিনের মধ্যে কোনো জবাবই দাখিল না করা হয়, তাহলে আদালত ধরে নেবে ভাড়াটিয়ার কিছু বলার নেই এবং প্রায় সাথে সাথেই বাড়িওয়ালার পক্ষে ডিফল্ট রায়, মানে উচ্ছেদের আদেশ দিয়ে দিতে পারে। সর্বনাশ! মাত্র ৭ দিন সময়? হ্যাঁ, খুবই কমই সময়, তাই নোটিশ পেলে একটুও দেরি করা উচিত না। পঞ্চম ধাপ হল শুনানি। যদি ভাড়াটিয়া ৭ দিনের মধ্যে জবাব দাখিল করেন এবং তার আত্মপক্ষে সমর্থনে কোনো বৈধ যুক্তি থাকে, তাহলে আদালত একটা শুনানির দিন ধার্য করবে। সেদিন দুপক্ষই নিজেদের কথা বলার সুযোগ পাবে। আর শেষ ধাপ হল দখলের আদেশ, রিট অফ পজেশন। যদি শুনানির শেষে আদালত বাড়িওয়ালার পক্ষেই রায় দেয়, তাহলে একটা রিট অফ পজেশন জারি হবে। এই আদেশ জারি হওয়ার সাধারণত ৭ দিন পর শেরিফ এসে আইনত ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেন। তখন ভাড়াটিয়ার জিনিসপত্র সাধারণত বাড়ির বাইরে, মানে লনে বা কার্ব সাইডে রেখে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটা শুনলেই বেশ চাপ লাগছে।
আচ্ছা, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কি কোনো সুযোগ থাকে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য 7 দিন সময় পাওয়া যায়। তবে আপিল করলেই যে বাড়িতে থাকা যাবে তা নয়। আপিল চলাকালীন সময়েও বাড়িতে থাকতে হলে সাধারণত আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত ভাড়া এবং অনেক ক্ষেত্রে বকেয়া ভাড়াও আদালতে জমা রাখতে হয়। হ্যান্ডবুকে কিন্তু আদালতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কি ডিফেন্স নেওয়া যেতে পারে, এসব নিয়ে আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস দেয়া আছে। সেগুলো দেখে নেওয়া দরকার। আচ্ছা, আমরা তো অধিকার, দায়িত্ব, উচ্ছেদ এসব নিয়ে কথা বললাম। হ্যান্ডবুকে কিছু নিষিদ্ধ কাজ আর বিশেষ সুরক্ষার কথাও তো বলা আছে, তাই না? যেমন ধরুন ডিসক্রিমিনেশন বা বৈষম্য। হ্যাঁ, ওগুলোও খুব গুরুত্বপূর্ণ। ফেডারেল এবং জর্জিয়ার ফেয়ার হাউজিং আইন অনুযায়ী কয়েকটা প্রোটেক্টেড ক্লাস বা সুরক্ষিত শ্রেণীর ভিত্তিতে কাউকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করা বা তার সাথে ভিন্ন আচরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই শ্রেণীগুলোর মধ্যে পড়ে জাতি, রেস, বর্ণ, কালার, ধর্ম, রিলিজন, লিঙ্গ, সেক্স, জাতীয় উৎস, ন্যাশনাল অরিজিন, পারিবারিক অবস্থা, ফ্যামিলিয়াল স্টেটাস, মানে পরিবারে 18 বছরের কম বয়সী সন্তান থাকা বা গর্ভবতী হওয়া, এবং অক্ষমতা, ডিসেবিলিটি। এর মানে হলো এই কারণগুলো দেখিয়ে কাউকে বাড়ি ভাড়া দিতে না চাওয়া বা তাদের জন্য আলাদা শর্ত রাখা বা তাদেরকে শুধু নির্দিষ্ট এলাকাতেই থাকতে বাধ্য করা, এগুলো বেআইনি। অক্ষম বা ডিসেবল ভাড়াটিয়াদের আরও কিছু বিশেষ অধিকার আছে, যেমন তাদের প্রয়োজন অনুযায়ী বাড়িতে যুক্তিসঙ্গত পরিবর্তন, রিজনেবল মডিফিকেশনস করার অনুমতি। ধরুন হুইল চেয়ারের জন্য র্যাম্প বসানো অথবা নিয়মের মধ্যে যুক্তিসঙ্গত ছাড়, রিজনেবল অ্যাকোমোডেশনস পাওয়া, যেমন নো প্যাট পলিসি থাকলেও সার্টিফাইড সার্ভিস ডগ রাখার অনুমতি। যদি কেউ মনে করেন তিনি বৈষম্যের শিকার হয়েছেন, তাহলে তিনি ফেডারেল ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট HUD বা স্থানীয় ফেয়ার হাউজিং অফিসে অভিযোগ জানাতে পারেন। এটা জানা খুব দরকারি। আর ওই যে বাড়িওয়ালার প্রতিশোধমূলক আচরণের রিটালিয়েটরি অ্যাকশনের কথা বলছিলেন, ওটা একটু বুঝিয়ে বলবেন? আর স্বাস্থ্য বা সুরক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে সরকারি দপ্তরে অভিযোগ করা বা ভাড়াটিয়া সংগঠনে যোগ দেওয়া। যদি ভাড়াটিয়া এই ধরনের কোনো বৈধ কাজ করেন আর তার ঠিক পরপরই, সাধারণত 3 মাসের মধ্যে ধরা হয়, বাড়িওয়ালা কোনো উপযুক্ত কারণ ছাড়াই তাকে উচ্ছেদ করার নোটিশ দেন বা হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেন বা কোনো পরিষেবা বন্ধ করে দেন, তাহলে আইন এটাকে বাড়িওয়ালার প্রতিশোধমূলক আচরণ বলে ধরে নিতে পারে। যদি প্রমাণ হয় যে এটা সত্যি প্রতিশোধ, তাহলে এই উচ্ছেদ বা ভাড়া বৃদ্ধি বেআইনি বলে গণ্য হবে এবং ভাড়াটিয়া ক্ষতিপূরণও পেতে পারেন, সাধারণত 1 মাসের ভাড়া এবং $500 পর্যন্ত। তবে ভাড়াটিয়া যদি ভাড়া বাকি রাখেন বা চুক্তির অন্য কোনো শর্ত ভাঙেন, তাহলে কিন্তু বাড়িওয়ালার উচ্ছেদ করার অধিকার থাকবে, সেটা প্রতিশোধমূলক বলে গণ্য হবে না। এছাড়াও আরও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বিশেষ সুরক্ষা আইনে দেওয়া আছে, যেমন যারা সক্রিয়ভাবে সামরিক বাহিনীতে আছেন তাদের জন্য সার্ভিস মেম্বার্স সিভিল রিলিফ অ্যাক্ট SCRA অনুযায়ী কিছু সুবিধা আছে, যেমন নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্ছেদ প্রক্রিয়া সাময়িক স্থগিত রাখা বা সময়ের আগে লিজ শেষ করার অধিকার। আবার যারা পারিবারিক সহিংসতা, ডেটিং ভায়োলেন্স বা স্টকিংয়ের শিকার, তাদের জন্য ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্ট ভাওয়া এবং জর্জিয়ার নিজস্ব আইনে কিছু সুরক্ষা আছে, যেমন যদি তাদের কাছে আদালতের প্রোটেকশন অর্ডার থাকে, তাহলে তারা 30 দিনের নোটিসে জরিমানা ছাড়াই লিজ শেষ করে নিরাপদে অন্যত্র চলে যেতে পারেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো লেড পেইন্ট। যদি বাড়িটা 1978 সালের আগে তৈরি হয়ে থাকে, তাহলে বাড়িওয়ালাকে অবশ্যই সেই বাড়িতে সীসাভিত্তিক পেইন্টের ঝুঁকি সম্পর্কে ভাড়াটিয়াকে জানাতে হবে। একটা সরকারি প্যাম্ফলেট দিতে হবে, জানা কোনো ঝুঁকির কথা বলতে হবে এবং লিজের মধ্যে এ বিষয়ে একটা বিবৃতি থাকতে হবে। বাহ! অনেক অনেক তথ্য আমরা আলোচনা করলাম। তাহলে এই পুরো আলোচনার পর আমাদের এই নোটবুকের একদম সারমর্ম বা বটম লাইনটা কি দাঁড়ালো? মানে বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্কটা ভালো রাখতে হলে সবচেয়ে জরুরি বিষয় কোনগুলো? আমার মনে হয় কয়েকটা কোর প্রিন্সিপাল আছে। 1 নম্বর হলো স্পষ্ট লিখিত চুক্তি, এটাই কিন্তু সবকিছুর বেসিস। 2 নম্বর ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন। যে কোনো নোটিস, ইন্সপেকশন লিস্ট, মেরামতের অনুরোধ, টাকার লেনদেন, সবকিছুর লিখিত প্রমাণ রাখা মাস্ট। ছবি বা ভিডিও তুলে রাখলে তো আরও ভালো। 3 নম্বর সঠিক পদ্ধতি অনুসরণ করা। নোটিশ দেওয়ার নিয়ম, ইন্সপেকশন করার নিয়ম, ডিপোজিট ফেরত দেওয়ার নিয়ম, আইন যা বলছে সেটা মেনে চলা। শর্টকাট করতে গেলে বিপদ। 4 নম্বর কমিউনিকেশন বা যোগাযোগ। সমস্যা হলে চুপ করে না থেকে বা মনে মনে লাগ পুষে না রেখে অন্য পক্ষের সাথে কথা বলাটা খুব জরুরি।
অনেক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যায়। আর 5 নম্বর, নিজের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুপক্ষেরই জানা দরকার তাদের কার কি অধিকার আছে আর কি দায়িত্ব পালন করতে হবে। একদম। এই 5টা পয়েন্ট মনে রাখলে হয়তো অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। আর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বা আইনি প্যাচে পড়ে যায় কেউ, তখন কি করণীয়? তখন অবশ্যই পেশাদার আইনি সাহায্য নেওয়া উচিত। জর্জিয়াতে কম আয়ের মানুষদের জন্য জর্জিয়া লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রাম বা অ্যাটলান্টা লিগ্যাল এইড সোসাইটির মতো সংস্থাগুলো বিনামূল্যে বা কম খরচে আইনি সহায়তা দিয়ে থাকে। এছাড়া জর্জিয়া স্টেট বারের ওয়েবসাইটে গিয়েও আইনজীবী খুঁজে নেওয়ার ব্যবস্থা আছে। আর যারা সাশ্রয় মূল্যে বাড়ি খুঁজছেন বা ভাড়ার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন, তাদের জন্য জর্জিয়া হাউজিং সার্চ ওয়েবসাইট বা হাউজিং চয়েস ভাউচার সেকশন 8 প্রোগ্রামের মতো রিসোর্সও আছে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের আজকের এই আলোচনাটা কিন্তু তথ্যের জন্য, এটা কোনোভাবেই আইনি পরামর্শ নয়। নির্দিষ্ট পরিস্থিতির জন্য অবশ্যই একজন আইনজীবীর সাথে কথা বলা উচিত। ঠিক, একদম শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত নিয়মকানুন, এত সম্ভাব্য ঝামেলার কথা আমরা আলোচনা করলাম, এগুলো এড়ানোর জন্য বা সম্পর্কটা শুরু থেকে মসৃণ রাখার জন্য একেবারে চুক্তি সই করারও আগে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুজনেই প্রোঅ্যাক্টিভলি আর কি করতে পারেন? মানে শুধু চুক্তিটা পড়া বা ভাড়া নিয়ে দরকষাকষি করা ছাড়াও এমন কিছু কি আছে যা করলে হয়তো ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য এড়ানো যায়? যেমন ধরুন, মুখোমুখি বসে একে অপরের প্রত্যাশাগুলো নিয়ে একদম খোলাখুলি আলোচনা করা, অথবা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দুজনে মিলেই ঢোকার আগে বাড়ির প্রতিটা কোণার ছবি বা ভিডিও তুলে রাখা, যদিও হয়তো সেটা আইনত বাধ্যতামূলক